আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেশের গণমাধ্যমগুলোর সংবাদ শিরোনাম দেখে প্রশ্ন উঠতে পারে, আওয়ামী লীগের কার্যক্রমের উপর কি নিষেধাজ্ঞা উঠে গেছে? গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, বর্ষিয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে শোক মিছিল শেষ পর্যন্ত হয়ে যায় জয় বাংলা আর আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নামে স্লোগান মুখর মিছিল। একাধিক সূত্র বলছে, মোশাররফ হোসেনের জানাজাকে ঘিরে চট্টগ্রামে আওয়ামী লীগের এমন বড় ধরনের শোডাউন সরকার উচ্চ মহলকে ভাবিয়ে তুলেছে। এতদিন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর ঝটিকা মিছিল সরকার ধরপাকড়ের মাধ্যমে সামাল দিচ্ছিল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার জন্য সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী পাশ করার পাশাপাশি সরকারি পক্ষগুলো সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের মতো পেশাজীবী সংগঠনের নির্বাচনে জোর করে দলটির সমর্থকদের নির্বাচন থেকে দূরে রেখেছে। তাতে ফল হয়েছে উল্টো, সমালোচনা দেশ ছাড়িয়ে দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জেলায় বড় বড় মিছিল, ছাত্রলীগ কর্মীদের কৃষকদের ধান কেটে দেওয়ার মতো কর্মসূচি সরকার ঊর্ধ্বতন মহলের চিন্তাকে বাড়াচ্ছিল। এরই মধ্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজার পর যে ধরনের শোডাউন কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি করেছে তা নিয়ে চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকায় সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। সরকারের শীর্ষ মহল যেখানে সরকারি ব্যানারে বঙ্গবন্ধুর নাম দেখে তেলে বেগুনে জ্বলে উঠছে, সেখানে আওয়ামী লীগের এত বড় শোডাউনের পর করণীয় কি হতে পারে তা নিয়ে আলোচনাও হয়েছে। সরকার একটি সূত্র বলছে, এতদিন আওয়ামী লীগ ফেরত আসতে পারে এমন ভয় দেখিয়ে জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে জামাত এনসিপি কে মাঠের আন্দোলন থেকে দূরে রেখেছে। কিন্তু গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর শোডাউন এবং সবশেষ আজকের শোডাউনের পর সরকারের চিন্তা বিরোধী দল থেকে সরে এসে আওয়ামী লীগের দিকেই ঝুঁকছে। বিশেষ করে হামে শিশু মৃত্যু আর আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে ইউনূস প্রশাসনের দায় মোচনে বিএনপি সরকার যখন ব্যাকফুটে, আবার পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু হওয়া এবং সবশেষ 6 মাসের মধ্যে শেখ হাসিনার ফিরে আসার অডিও বার্তা প্রচারের পর সরকারের শীর্ষ মহলকে আওয়ামী লীগ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 24-এর 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর আওয়ামী লীগের 130 জনের মতো সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। অনেক নেতা দেশের বাইরে ও ভেতরে পালিয়ে আছেন। দলটির কার্যক্রমের উপর ইন্টারিম গভর্নমেন্টের পর বিএনপিও নিষেধাজ্ঞা বহাল রেখেছে। যদিও বিএনপি জামাত দুই দলই নির্বাচনের সময় আওয়ামী লীগের সমর্থকদের কাছে ভোট চাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতায় নেমেছিল। ইন্টারিমের আমল থেকে দলটির নেতাকর্মীরা কর্মসূচি বলতে ঝটিকা মিছিল করে আসছে। যদিও এসব মিছিল থেকে অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, তারপরও প্রায় রাজধানী ঢাকা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মিছিল করতে দেখা যাচ্ছে। পুলিশের একাধিক সূত্র বলছে, অন্তর্বর্তী সরকার আমল থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর মিছিল নিয়ে পুলিশকে বেশ বিপাকে পড়তে হয়, জবাবদিহি করতে হয়। অন্তর্বর্তী সরকার আমলে গত বছরের 24শে সেপ্টেম্বর একদিনই রাজধানীর বিভিন্ন স্থান থেকে ঝটিকা মিছিল করার সময় 244 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। গত বছরের নভেম্বরে আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় প্রায় 34 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের হিসেব অনুযায়ী 2024 সালের আগস্ট থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা ও পরবর্তী আইনি প্রক্রিয়া প্রায় 18,384 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের প্রায় সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। বিএনপি ক্ষমতায় আসার পর সাবেক মন্ত্রিসভার অন্তত 4 জন সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির 12 জন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এত ধরপাকড়ের মধ্যেও কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির মিছিল ও তৎপরতা থেমে নেই। গত মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব মেট্রা এলাকার কোকিল টেক্সটাইল এলাকা থেকে সমাজসেবা অফিস পর্যন্ত ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য লিমন আল স্বাধীন। এই মিছিলটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তা নিয়ে ব্যাপক আলোড়ন দেখা দেয়। পরদিন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী কৃষকের পাকা ধান কেটে দিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর এলাকায়। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে,
পদ্মাবাহিত জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের একটি গ্রামে ছাত্রলীগের 10 থেকে 12 জন নেতাকর্মী এক কৃষকের ধান কেটে দিয়েছেন। তাদের ধান কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় 10 থেকে 12 জন তরুণ জাতীয় পতাকা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের দলীয় পতাকা হাতে নিয়ে একটি ধান খেতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এরপর তারা একজন কৃষকের ধান কেটে দিচ্ছেন। ওই ধান মাথায় নিয়ে একটি নসিমন গাড়িতে তুলে দিচ্ছেন। ধান কাটতে সহযোগিতা করায় ওই এলাকার একজন কৃষক শরীয়তপুর জেলা ছাত্রলীগ ও জাজিরা উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীদের ধন্যবাদ দিতেও শোনা যায়। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনটির এমন কার্যক্রমে বিপাকে পড়ে পুলিশ। উপরের মহলের চাপে খোঁজ নেওয়া শুরু করে। সরকারের শীর্ষ মহল থেকে পুলিশকে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়। 13 মে যখন এ নিয়ে আলোচনা চলছিল, তখন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুর খবর আসে। প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করা মোশাররফ হোসেন একাধারে বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সফল শিল্পপতি ছিলেন। এই মুক্তিযোদ্ধা 1 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন। যুদ্ধের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনের নেতৃত্ব দেন তিনি। 1972 সালের সংবিধান প্রণেতাদের অন্যতম মোশাররফ হোসেন চট্টগ্রামের মিরসরাই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে 6 বার এমপি হন। আমৃত্যু তিনি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। 1996 সালে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। 2022 সালের 7 ডিসেম্বর রাজধানীর পল্টনে বিএনপি কার্যালয়ে হামলা ও বিএনপি কর্মী মকবুল হত্যার ঘটনায় করা মামলায় 2024 সালের 27 অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। পরে আরো বেশ কিছু মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে 2025 সালের 5 ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 2025 সালের 14 আগস্ট সব মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। এরপর থেকে শ্বাসতন্ত্রের জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। 13 মে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 14 মে চট্টগ্রামে হাজারো মানুষের উপস্থিতিতে এই বর্ষিয়ার রাজনীতিবিদের জানাজা হয়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় মানুষের ঢল নামে। বৃহস্পতিবার বেলা 11:15টায় চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল 10টা থেকে জানাজায় অংশ নিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হতে থাকেন। জানাজা শেষ হতেই মরদেহ নিয়ে রাখা হয় অ্যাম্বুলেন্সে। তখনই মাঠের চারপাশ থেকে হাজারো সহযোদ্ধা, রাজনৈতিক সহচর ও অনুসারীরা অ্যাম্বুলেন্স ঘিরে স্লোগান ধরেন। তাদের কণ্ঠে ওঠে বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগান। নেতা কর্মীরা স্লোগান ধরে প্রিয় নেতার মরদেহবাহী গাড়ির সঙ্গে জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠ থেকে বের হয়ে আসেন। এই সময় পুলিশ সদস্যরা মাঠের মূল ফটকে দাঁড়িয়ে থাকলেও তাদের করার কিছুই ছিল না। সামাজিক মাধ্যমের কল্যাণে মুহূর্তে ভিডিও ছড়িয়ে পড়লে সরকার উচ্চ মহলেও এ নিয়ে আলোচনা শুরু হয়। যদিও সিএমপির পক্ষ থেকে আগে থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ এত বড় শোডাউন কিভাবে করলো সে বিষয়টি ভাবনায় ফেলেছে সরকারকে। কারণ বিএনপি ও সরকারের শীর্ষ মহল আওয়ামী লীগকে ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছে। আওয়ামী লীগের পক্ষে যেতে পারে এমন কোনো কাজের ব্যাপারে অলিখিত কড়া বিধিনিষেধ আরোপ করে রাখা হয়েছে প্রশাসনে। যেমন 14 মে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের দেয়ালে অফিস চার্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উক্তি লেখা থাকায় তেলে বেগুনে জ্বলে ওঠেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 14 মে বিকেলে আকস্মিকভাবে অফিসটি পরিদর্শনে গিয়ে তিনি এই প্রতিক্রিয়া জানান। কার্যালয়ের দেয়ালে টাঙানো সিটিজেন চার্টারে লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বাণী একজন গণমাধ্যম কর্মী ডেপুটি স্পিকারের নজরে আনেন। সেখানে লেখা, সরকারি কর্মচারীদের জনগণের সঙ্গে মিশে যেতে হবে। তারা জনগণের গোলাম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে। এ সম্পর্কিত দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 40 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে ওই সাংবাদিক সিটিজেন চার্টারে বাম হাতের আঙ্গুল রেখে দেখিয়ে বলেন, এগুলো বহু আগে, এগুলো না থাকলে তো ভালো।
এই ঘটনায় তিনি সাব রেজিস্ট্রারের কাছে ব্যাখ্যা জানতে চান। এ সময় ওই কর্মকর্তা দুঃখ প্রকাশ করে লেখাটি সরিয়ে ফেলবেন বলে জানান। 1 মিনিট 36 সেকেন্ডের অন্য একটি ভিডিওতে ডেপুটি স্পিকারকে বলতে শোনা যায়, এটা আসলে কি হতভম্বনা, হতাশাও বটে। আর আমি মনে করি যারা এই সমস্ত বিষয় ইগনোর করছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। প্রশ্ন হলো, ডেপুটি স্পিকার কায়সার কামাল নিজেই আইনের লোক এবং তিনি ডেপুটি স্পিকার হয়েছেন বর্তমান সংবিধান অনুযায়ী। সেই সংবিধানে বঙ্গবন্ধুকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। বিএনপি আবার বিরোধী দলকে কথায় কথায় সংবিধান রক্ষার ছবক দেয়। তাহলে বিএনপির ডেপুটি স্পিকার কেন একটি চার্টারে বঙ্গবন্ধুর একটি উক্তি দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন? সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে আঞ্চলিক ভূ রাজনীতিতে কিছু নাটকীয় পরিবর্তন বিএনপিকে আওয়ামী লীগের বিষয়ে আরো ভাবিয়ে তুলেছে। এমনকি বিরোধী দল জামাত ও এনসিপি আওয়ামী লীগ সুবিধা নিতে পারে এই আতঙ্কে সরকার বিরুদ্ধে আন্দোলনে যাচ্ছে না। দৈনিক যুগান্তরের এক রিপোর্টে বলা হয়েছে, রাজনীতির মাঠে প্রকাশ্যে হাকডাক যতই থাক না কেন, ক্ষমতাসীন বিএনপি ও জামাত ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দল কেউই আপাতত একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে না। রিপোর্টটিতে বলা হয়েছে, সরকার ও বিরোধী দলের মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হলে তাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ তৈরি হবে। আর এমন পরিস্থিতিতে বিপদ বাড়তে পারে বলে 3 দলের মধ্যে আলোচনা আছে। বলা হচ্ছে, আওয়ামী লীগ দেশের রাজনীতিতে ফের ক্ষমতা যেতে পারলে কাউকে ছাড় দিবে না, বরং বিএনপির তুলনায় জামাত ও এনসিপি আওয়ামী লীগের বড় শত্রু, এমন আলোচনা আছে। সংশ্লিষ্টদের মতে রাজনীতিতে এসব আলোচনা ও পর্যালোচনার মুখে বিরোধীদের সরকার বোঝাতে চাইছে যে অতিরিক্ত কঠোর আন্দোলনে গেলে দেশে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। তাছাড়া বিষয়টি বিরোধী দলের নেতারাও জানেন। সরকার এমন কৌশলের উদ্দেশ্য হলো জামাতের সামনে দৃশ্যমান করা যে তারা বেশি কঠোর অবস্থানে গেলে আওয়ামী লীগের ফেরার সুযোগ তৈরি হতে পারে। অনেকের মতে 3 দলের মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে এক ধরনের ভীতিও রয়েছে। ফলে রাজনীতির মাঠে যতই কঠোর অবস্থান দেখা যাক না কেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা প্রশ্নে শেষ পর্যন্ত বিএনপি, জামাত ও এনসিপি ঐক্যবদ্ধ থাকবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। কিন্তু বাস্তবতা হলো, গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর শোডাউন ব্যাপক হারে বেড়েছে। এই শোডাউনগুলো সরকারের চিন্তা বাড়াচ্ছে, কারণ নতুন আঞ্চলিক ভূ রাজনৈতিক পরিস্থিতি। পশ্চিমবঙ্গে গেরুয়া দলের জয়ের পর পুশিন আর সীমান্তে বেড়া দেয়া নিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্কে নতুন মোড় নিয়েছে। ভারতীয় ভিসা উন্মুক্ত করার কথা থাকলেও সেটি খুব সহসা না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে শেখ হাসিনা 6 মাসের মধ্যে দেশে ফেরার ঘোষণা সম্বলিত অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সরকার একটি সূত্র বলছে, এসব বিষয়ের কারণে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে উজ্জীবিত ভাব তারা দেখছেন। যদিও কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির পক্ষে আনুষ্ঠানিক কোনো সভা সমাবেশ করা সম্ভব নয়, কিন্তু পুলিশের একাধিক সূত্র বলছে 17 মে দলটির সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তারা বড় ধরনের শোডাউন করতে চায়, এমন খবর পুলিশের কাছে আছে। বিষয়টি নিয়ে পুলিশকে তৎপর হতেও বলা হয়েছে। তবে পুলিশের কয়েকজন কর্মকর্তা বলেছেন, সারা দেশে অনেক বেশি সংখ্যক খন্ড খন্ড মিছিল হলে পুলিশের পক্ষে ঠেকানো সম্ভব নয়, কারণ এর মধ্যে ব্যাপক ধরপাকড় করেও তেমন কোনো ফল পাওয়া যায়নি। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অনুরোধ যে প্রথমে আপনারা বিষয়টিকে নেগেটিভ অর্থে নেবেন না। ক্যারেক্টার হিসেবে দুইকুলই অন্ধকার। দুইকুল বলতে আমি যেটা বুঝাচ্ছি যে তার রাজনীতির পূর্ব এবং পশ্চিম যেটা রয়েছে। আমাদের রাজনীতির উত্তর দক্ষিণ নেই, পূর্ব এবং পশ্চিম রয়েছে। তো সেই পূর্ব এবং পশ্চিম বলতে যা বোঝায় সেটি এখনো পর্যন্ত তারেক রহমান সাহেবের জন্য ইতিবাচক নয়। যে সমস্যা শেখ হাসিনার ছিল, ঠিক একই সমস্যা তারেক রহমান সাহেবের জন্য একেবারে বোঝা ভরে শাকের আটি। মানে এমনি একে নতুন সরকার, 2 নম্বর হলো যে এই সরকারের মধ্যে জামাতের লোক, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, এনসিপির লোক, ভারতের লোক, আমেরিকার লোক, চীনের লোক ভরা। তিনি কাউকে বিশ্বাস করতে পারছেন না, তিনি কাউকে নির্ভর করতে পারছেন না। যে লোকের ধরুন পররাষ্ট্রমন্ত্রী নিজের না, যে লোকের স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্কে তার প্রতিপক্ষরা যে সকল কথাবার্তা বলছে, এই কথাবার্তার কোনো সদুত্তর দলের পক্ষ থেকে কেউ
দিতে পারছে না, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে অমুকের, অমুক ব্যক্তির, অমুক রাষ্ট্রের, অমুক অমুক, এই সমস্ত বাজে কথার একটা উত্তর বিএনপির পক্ষ থেকে দেওয়া যাচ্ছে না, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও দিচ্ছে না, তার পক্ষে কেউ কথা বলছে না। একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হচ্ছে রয়্যাল লোক, এএস আলমের লোক, এই সমস্ত কথা সহ্য করা যায় বলেন তো? এই গেল স্বরাষ্ট্রমন্ত্রীর কথা। ফলে এই স্বরাষ্ট্রমন্ত্রীর ডান দিকে যদি তার থাকে, বাম দিকে যদি আপনার পররাষ্ট্রমন্ত্রী থাকে, এই আমেরিকার লোক, এই ইউনুসের লোক, এই ডিপ স্টেটের লোক, কিন্তু এই লোক কোনো কিছুরই না ধরেন, কিন্তু এই লোক যে বিএনপির না, এটা তো সত্য। তো এই বিষয়গুলো এখন তারেক রহমান সাহেব ধরেন, তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার পররাষ্ট্রমন্ত্রী, তাদের ব্যাপারে তাকে চোখ বুঝে নির্ভর করতে হবে। এর চেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বাংলাদেশের দ্বিতীয়টি নেই, দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে। গেল সেন্ট্রাল ব্যাংকের অর্থ ব্যবস্থা, এখানে এই ভদ্রলোক আসলেন গভর্নর হয়ে, ওনার সঙ্গে দলের কি সম্পর্ক? মানে সবচেয়ে এই মুহূর্তে অর্থমন্ত্রীর চাইতেও গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই ভদ্রলোকের সঙ্গে বিএনপির কি সম্পর্ক, অর্থনীতির কি সম্পর্ক, তারেক রহমান সাহেবের কি সম্পর্ক, আমরা কিছুই জানি না। কিন্তু উনি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 নম্বর যে পদটি সেন্সিটিভ, সেখানে এসে বসলেন। এরপরে ধরেন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়, মানে যদি বলা হয় বাংলাদেশকে যদি আগামীতে এগিয়ে নিতে পারে, সেটা হলো পরিকল্পনা মন্ত্রণালয়। সেখানে মন্ত্রীকে জুনায়েদ সাকিব, সে তার দলের লোক নয়, এটাই সে প্রথম এমপি, এটাই সে প্রথম মন্ত্রী। রাজপথে দাঁড়িয়ে জোরে জোরে কথা বলা, হাত উঁচু করে কথা বলা, এগুলো ছাড়া তো 2 কলম লিখতে পারে। আর প্রথম আলোর প্রমোশন, মানে মতিউর রহমান, মাহফুজ আনাম গঙ্গের বাই প্রোডাক্ট। এছাড়া এই ছেলের একটা পরিকল্পনা মন্ত্রণালয় চালানোর যোগ্যতা আছে। আপনারা যদি কেউ আমাকে বলতে পারেন, বা ওই ছেলে যদি আমাকে বলতে পারে যে রনি ভাই আমার এই পরিকল্পনা মন্ত্রণালয় চালানোর যোগ্যতা আছে, আই ক্যান ডু বেটার দ্যান ইউ, আপনার সে ভালো করতে পারে, অন্য কারো দরকার নেই, হাতে চুরি পরে ঢাকা শহরে ঘুরবো, তাকে আপনি বাংলাদেশের মানে অর্থ মন্ত্রণালয়ের চাইতেও পরিকল্পনা মন্ত্রণালয়ে আপনি বসিয়ে দিয়েছেন। ফলে আপনার কোন কুল আছে? আপনি এখানে একজন ভদ্রলোকে নিয়ে আসছেন পররাষ্ট্র উপদেষ্টা রূপে, যেখানে যাচ্ছে খলিলুর রহমানের সাথে গেছে। খলিলুর রহমান সাহেব যদি আকাশের চাঁদ হয়, এ লোক মোমবাতি, অবোধ শিশু, এখনো রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতির তার যে দুধ দাঁত এটা গজিয়েছে, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা জুনিয়র, যে যাকে বলা ফার্স্ট সেক্রেটারি কোনো একটা মন্ত্রণালয়ের, মানে আয়দার মন্ত্রণালয়ের অথবা যাকে বলা হয় দূতাবাসের, বলতে পারবে না, রেসপেক্টিভ, মানে একজন লোক পররাষ্ট্র উপদেষ্টা হবেন। যেখানে আগে রিয়াজ রহমান ছিলেন, যেখানে আগে শমশের মোবিন চৌধুরী ছিলেন, শমশের মোবিন চৌধুরীর মতো মানুষ ওই সময়টাতে বেগম জিয়াকে যেভাবে ভারতে নিয়ে সংবর্ধনা দিয়েছিলেন, মনমোহন সিং স্বয়ং এয়ারপোর্টে এসে তাকে রিসিভ করেছেন, একজন শমশের মোবিন চৌধুরীর কারণে। এবং শেখ হাসিনার বিকল্প হিসেবে ওই সময় শেখ হাসিনার রেজিম, শেখ হাসিনার জমানাতে বেগম জিয়া বিরোধী দলীয় নেত্রী হিসেবে যাচ্ছে, এবং তাকে রিসিভ করার জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিং এয়ারপোর্টে চলে এসে নিজে গাড়ির দরজা খুলে দিয়েছে। রেকর্ড তার জন্য, দেয়ার ওয়াজ সামবডি ইন দ্য ফরেন অ্যাফেয়ার্স ম্যাটার, এটা শমশের মোবিন চৌধুরী করেছেন। তার অপরাধ কি? সে তারেক রহমান সাহেবকে তুমি করে বলতেন, এছাড়া কোনো অপরাধ ছিল না, নাথিং, তুমি করে বলতেন, এগুলো তার অপরাধ। যা গেল, এখন এখানে যে আসছে হুমায়ুন কবির, যে আসছে, সে হয়তো তারেক রহমান সাহেবকে সালাম করেন, ভাইয়ে ভাইয়ে ডাকেন বা স্যার ডাকেন, কিন্তু এগুলো দিয়ে তো চীনের সাথে বাণিজ্য হবে না, এগুলো দিয়ে তো ভারতের সাথে কূটনীতি হবে না, এগুলো দিয়ে আমেরিকার সঙ্গে বার্গেনিং হবে না। তো যেটা বলছিলাম যে সেদিক থেকে আপনি যে তার যে কোন দিকটা আলোক উজ্জ্বল আছে, সে একজনকে স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছেন। এখন সর্দার সাখাওয়াত হোসেন বকুল আমাদের খুব ঘনিষ্ঠজন, আমার খুব আপনজন ব্যক্তি। তিনি হি ইজ এ পলিটিক্যাল মাস্টার, জাস্ট লাইক পলিটিক্যাল মাস্টার, কিন্তু মানে তাকে সাহায্য করার জন্য যে একটা গ্রুপ দরকার পলিটিক্যাল মাস্টার হিসেবে, এই পদগুলোতে যে ধরনের ধরেন ডক্টর রুহুল হক ছিলেন, ডক্টর আব্দুল মতিন ছিলেন, বিএনপির জামানাতে, আওয়ামী লীগ জামানাতে ডক্টর রুহুল হক ছিলেন, তারা যেভাবে মন্ত্রণালয়টা চালাতে পারতেন। নাসিম সাহেবরা কি করেছেন? নাসিম সাহেব দুর্নীতির স্বর্গরাজ্য তৈরি করে ফেলেছেন। এরপরে এখানে এই যে জাহিদ মালিক আসছে, দুর্নীতির বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। যখন এখানে রুহুল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, বাট দেয়ার ইজ এ লিমিটেড,
কিন্তু আপনি দেখেন এই যে ডক্টর সামন্তলাল সেনকে শেখ হাসিনা শেষ পর্যায়ে দিয়েছেন, ইট ওয়াজ ওয়াইডলি প্রশংসিত, এবং এখন সব বাংলাদেশের মানুষ সবাই বলে সে বাংলাদেশের সর্বকালের সেরা স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু ওনার সাথে আমার এমন সম্পর্ক, মানে কি বলবো, সে রুহুল হকের রুমে গিয়ে ঢুকবে, মন্ত্রণালয় ঢুকে একটা পার্স তার ছিল না। সে এসে সামন্তলাল এসে দেখি যে ঢাকা মেডিকেলের যে ডিরেক্টর তার রুমে বসে আছে, উনি, আমি তখন সংসদ সদস্য, আমার ছেলে হাসপাতালে অসুস্থ ছিল ঢাকা মেডিকেলে, আমি সে অনুযায়ী ডিরেক্টর রুমে বসে আছি। তো সে ডিরেক্টর মুস্তাফিজুর রহমান ছিল তখন, ব্রিগেডিয়ার মুস্তাফিজুর রহমান ছিল ডিরেক্টর, যেটা ওষুধ প্রশাসন পরে ডিজি হয়েছিলেন। তো তাকে বলছে স্যার আমাকে একটু মন্ত্রণালয়ে ঢোকার ব্যবস্থা করে দেন। সে বলে যে আমি কিভাবে ঢুকাবো? তখন আমি সামন্তলালকে নিয়ে গেলাম, শুধু নিয়ে গেলাম না, সামন্তলালও জীবিত, শুধু ওনাকে আমার গাড়িতে নিয়ে গেলাম, মন্ত্রণালয়ে ঢুকালাম এবং ওনাকে সোজা নিয়ে মানে স্বাস্থ্যমন্ত্রী মিটিং এ ছিলেন, সে স্বাস্থ্যমন্ত্রীর সামনে, রুলকের সামনে নিয়ে বললাম যে আপনি এই ফাইলটা দেখেন, প্রধানমন্ত্রীর ফাইল, এই ফাইলটা আপনি ওকে করে দেন। আর ওই কাজটা যদি 2010 সনে আমি না করতে পারতাম, তাহলে আজকে যে বার্ন ইউনিটটা এটা তৈরি হতো না। এখন এইটা সাক্ষী সামন্তলাল। দ্বিতীয় সমস্যা হলো ওই যে ঢাকাতে শেখ হাসিনা বার্ন ইউনিট যেটা হয়েছে, ওখানে এখন যে পরিচালক আছে ডক্টর নাসির, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। তো ডক্টর নাসির ওখানে একটা হলো মামলা দিয়ে বসলো, ওখানে একটা পেট্রোল পাম্প ছিল, পেট্রোল পাম্পের মালিক মামলা দিয়ে বসলো। এই সামন্তলাল সবাই মিলে তারা ওই ডক্টর নাসিরকে দায়িত্ব দিল এই মামলাটা নিষ্পত্তি করার জন্য। ডক্টর নাসির আমার কাছে আসলো, হাইকোর্টে রিট করতে হবে। আমি তখন এই যে পরে আওয়ামী লীগের যে মন্ত্রী হয়েছে সমর রেজাউল করিম, সেই সমর রেজাউল করিমকে বললাম ভাই আপনি এই মামলাটা করে দেন। সেই মামলাটা করে দিল। সামন্তলালের পক্ষ থেকে তাকে 2 লাখ না 3 লাখ টাকাও দেওয়া হয়েছিল, সে টাকা ফেরত 2 লাখ টাকা পয়সায় নেয়নি। আজকের এত বড় একটা জিনিস হলো, এখানে যে গোলাম মোল্লা রনি নামক একজন মানুষ আছে, এখানে যে সামন্তলাল আছে, এখানে যে ডাক্তার নাসির আছে। তো ডাক্তার নাসির বিএনপির লোক, কিন্তু বিএনপির লোক হওয়ার সত্ত্বেও সে সামন্তলালের সঙ্গে তার সম্পর্ক ছিল সবচেয়ে ভালো। তারপরে সে এখন এই বার্ন ইনস্টিটিউটের সে পরিচালক। কিন্তু এই বার্ন ইনস্টিটিউটটা বিল্ডিং করা থেকে শুরু করে এই ডাক্তার নাসিরের যে ভূমিকা, তার যে কর্তৃত্ব, সে না হলে ডাক্তার নাসিরের না হলে এটা হতো না। আবার সেই ডাক্তার নাসিরকে এখান থেকে বদলি করে, সে যখন সবচেয়ে ভালো কাজ করছে তাকে বদলি করে আওয়ামী লীগের যে বদমাশগুলো আছে তাকে ফরিদপুরে পাঠিয়ে দিচ্ছে, তার চাকরি নিয়ে টানাটানি। তো ওই সময় আমরা তো তাকে সাহায্য করেছি, সহযোগিতা করেছি। তো এইভাবে এই কাজগুলো আসলে যখন একটা মন্ত্রণালয় চলে, সেখানে পলিটিক্যাল কানেক্টিভিটি থাকলে সেখানে ভালো। এখন সর্দার শাখাওয়াত হোসেন বকুল, তিনি এই জায়গাটাতে তিনি যে ভালো করবেন, এই ভালো করার জন্য দে আর মাস্ট হ্যাভ এ রিজন। বিএনপি দীর্ঘদিন এখানে ডক্টর জাহিদ যেভাবে করতে পারতেন, এইভাবে এই মন্ত্রণালয়ে ওনার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। কিন্তু তিনি প্রচন্ড দৌড়াদৌড়ি করতেছেন, বক্তব্য দিচ্ছেন, ডেইলি মানে ফাটাকেস্টের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ফলাফল শেষ পর্যন্ত ঘোড়ার ডিম আসবে। এবং যদি দুর্নীতির অভিযোগ এসে যায় আগের মতো,